আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আমার নবম শ্রেণীর শিক্ষার্থীরা, দীর্ঘদিন যাবৎ তোমাদের ক্লাস থেকে আমি বিরত ছিলাম। নিজাম স্যার ক্লাস নিয়েছে, আজ আবার আমি উপস্থিত হয়েছি তোমাদের ক্লাস নিয়ে। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য ক্লাসের চেয়ে তোমাদের ক্লাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবম শ্রেণীর সিলেবাস যদি তোমরা নবম শ্রেণীতে শেষ না করো, তাহলে দশম শ্রেণীতে গিয়ে তোমরা ফাঁপড়ে পড়ে যাবে। কাজেই পড়াশোনায় সবাই মনোযোগী থাকবে এবং তোমাদের মনোযোগকে আর একটু বাড়ানোর জন্য আমি একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের পড়াবো অধ্যায় 5 থেকে বাংলাদেশের নদ নদী নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। অধ্যায় 5, বাংলাদেশের নদ নদী। বাংলাদেশের প্রধান নদীগুলো হচ্ছে পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা, কর্ণফুলী, ব্রহ্মপুত্র, তিতাস, পশুর, সাঙ্গু প্রভৃতি। বাংলাদেশ ভূখণ্ডে চিরচেনা ও পরিচিত বেশিরভাগ নদীর উৎপত্তিস্থল হিমালয়, তিব্বত, আসামের বরাক এবং লুসাই পাহাড়ে। এগুলো শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ হলো একটা নদীমাতৃক দেশ। অসংখ্য নদী বাংলাদেশে জালের মতো ছড়িয়ে আছে। বেশিরভাগ নদীর উৎপত্তিস্থল হলো ভারতে। বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলোর মধ্যে পদ্মা হলো অন্যতম একটা নদী। পদ্মা নদী ভারত এবং ভারতের উত্তরবঙ্গে গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থী, পদ্মা নদী ভারত এবং ভারতের উত্তরবঙ্গে গঙ্গা নামে পরিচিত এবং ওই গঙ্গাটায় বাংলাদেশে যখন প্রবাহিত হয়েছে তখন সেটা পদ্মার নাম ধারণ করেছে। এর উৎপত্তি স্থল মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা রাজশাহী জেলা দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি গোয়ালন্দের নিকটে ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই নদীতে চাঁদপুরে এসে আবার মেঘনার সঙ্গে মিলিত হয়ে বরিশাল এবং নোয়াখালী অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের সবগুলো নদী দক্ষিণের ঢালু, যেহেতু দক্ষিণ থেকে ঢালু, দক্ষিণে বঙ্গোপসাগর আছে এবং এই প্রত্যেকটা নদী বঙ্গোপসাগরে গিয়ে আবার মিলিত হয়েছে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন হল 34,188 বর্গ কিলোমিটার। প্রিয় শিক্ষার্থী, এই পদ্মা নদীর আয়তন হল 34,188 বর্গ কিলোমিটার। পশ্চিম থেকে পূর্বে নিম্ন গঙ্গায় অসংখ্য শাখা নদীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতি, রেলখা। প্রিয় শিক্ষার্থী, পদ্মা নদীর অনেকগুলো শাখা নদী আছে। এর মধ্যে উল্লেখযোগ্য শাখা নদীগুলো হলো ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতি, রেলখা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বরে যে নদীটা আছে ব্রহ্মপুত্র এবং যমুনা। তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে। তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে। আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে। ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি একসময়ে ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো, কিন্তু 1787 সালে, প্রিয় শিক্ষার্থী, 1787 সালে সংঘটিত ভূমিকম্পে
ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হওয়ায় পানি ধারণ ক্ষমতা বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারার একটি শাখা নদী সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, 1987 সালে যখন নদীর তলদেশে ভূমিকম্প হয় তখন এর তলদেশ উত্থিত হয়ে যায়, উপরের দিকে উঠে যায়, চর জেগে যায়, তখন এর পানির ধারণ ক্ষমতা কমে যায়। কমে যাওয়ার কারণে কি হয়, পানিগুলো অন্যদিকে প্রবাহিত হয়, অন্যদিকে প্রবাহিত হয়ে এটা একটা নতুন একটা নদীর সৃষ্টি হয়। এই নতুন স্রোতধারাটি যমুনা নামে পরিচিত হয়। প্রিয় শিক্ষার্থী, যে নতুন স্রোতধারাটি সৃষ্টি হয় সেটা যমুনা নামে পরিচিত হয়। এটি দক্ষিণে গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী বলে পরিচিত। যমুনার শাখা নদী ধলেশ্বরী এবং ধলেশ্বরী শাখা নদী হল বুড়িগঙ্গা, ধরলা, তিস্তা, করতোয়া ইত্যাদি। আত্রাই হল যমুনার উপনদী। ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য হল 2897 কিলোমিটার। এর অববাহিকার আয়তন 5,80,160 বর্গ কিলোমিটার। প্রিয় শিক্ষার্থী, অববাহিকার আয়তন, ব্রহ্মপুত্র এবং যমুনার অববাহিকার আয়তন হল 5,80,160 বর্গ কিলোমিটার, যার 44,030 বর্গ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত। অর্থাৎ ভারত এবং বাংলাদেশ মিলে আয়তন হল 5,80,160 কিলোমিটার, আর বাংলাদেশে এর আয়তন হল 44,030 বর্গ কিলোমিটার। শিক্ষার্থী, 3 নম্বরে যে নদীটা আছে সেটা হলো মেঘনা। আসামের বরাক নদী নাগা মণিপুর অঞ্চলের উৎপত্তি হয়ে সিলেটের সুরমা, কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে। এই মিলিত ধারা সুনামগঞ্জ জেলার আজমিরিগঞ্জের কাছে কালনী নামে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। এটি ভৈরব বাজার অতিক্রম করে পুনরায় ব্রহ্মপুত্রের সঙ্গে আবার মিলিত হয়েছে। মুন্সিগঞ্জের কাছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষার মিলিত জলধারায় মেঘনায় এসে যুক্ত হয়েছে। সেখান থেকে চাঁদপুরের কাছে পদ্মার সঙ্গে আবার মিলিত হয়ে বিস্তৃত একটা মোহনার সৃষ্টি হয়েছে। অর্থাৎ যেহেতু চাঁদপুরের কাছে এটা একটা মিলিত হওয়ার কারণে, এখানে দুইটা নদীর মিলনস্থল থাকার কারণে এখানে মোহনায় একটা বিশাল একটা মোহনার সৃষ্টি হয়েছে। এটি পতিত হয়েছে বঙ্গোপসাগরে। মনু, তিতাস, ঘুমতি, বাওলাই মেঘনার শাখা নদী। বর্ষার সময় প্লাবন এই পলিমাটিতে মেঘনা বাংলাদেশের উর্বরতা বৃদ্ধি করেছে। অর্থাৎ মেঘনা নদীর যে বর্ষাকালে যে পানিটা প্রবাহিত হয় সেই পানিতে প্রচুর পরিমাণে পলিমাটি থাকে। সেই পলি বাংলাদেশের জমিতে পড়ে বাংলাদেশের মাটিকে, ক্ষেত খামারগুলোকে অত্যন্ত উর্বর করে তোলে। প্রিয় শিক্ষার্থী, 4 নম্বরের যে নদীটা আছে এটা হলো কর্ণফুলী। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী হলো কর্ণফুলী। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের নদী হলো কর্ণফুলী। এর উৎপত্তি স্থল হইল লুসাই পাহাড়ে, ভারতের লুসাই পাহাড়ে। 320 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদী চট্টগ্রাম শহরে খুব কাছ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলীর প্রধান উপনদী হচ্ছে কাপ্তাই, হালদা, কাশালং এবং রাংখিয়াং। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম কর্ণফুলীর তীরে অবস্থিত। পানি বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রাম বন্দরের জন্য এই নদীর গুরুত্ব অধিক। প্রিয় শিক্ষার্থী, কর্ণফুলী নদীটা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কর্ণফুলী নদীর তীরে এই চট্টগ্রামের এখানে একটা সমুদ্র বন্দর গড়ে উঠেছে। তারপরে এখানে পানি বিদ্যুৎ কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে পানি বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। আবার কর্ণফুলী নদীর তীরেই বাংলাদেশের বৃহত্তম কাগজ কারখানা এখানে গড়ে উঠেছে, কারণ কাগজ তৈরিতে যে স্বচ্ছ পানি লাগে সেই পানির চাহিদা কর্ণফুলী নদী থেকেই পূরণ করা হয়। কাজে কর্ণফুলী নদীটা বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আছে তিস্তা নদী। সিকিমের পার্বত্য অঞ্চলে উৎপন্ন হয়ে তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং এর মধ্য দিয়ে কুড়িগ্রামের ডিমলা অঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদী 1787 সালের প্রবল বন্যায় গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্রের একটি পরিত্যক্ত গতিপথে প্রবাহিত হতে থাকে। গতিপথ পরিবর্তনের পূর্বে এটি গঙ্গা নদীতে মিলিত হয়েছিল। তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য হল 177 কিলোমিটার এবং প্রস্থ 300 থেকে 550 মিটার। প্রিয় শিক্ষার্থী, তিস্তা নদীর দৈর্ঘ্য হল 177 কিলোমিটার
আর প্রস্থ 300 থেকে 550 মিটার। 6 নম্বর যে নদীটা আছে এটার নাম হলো পশুর নদী। এই নদীটা অন্যান্য নদীর তুলনায় তুলনামূলকভাবে ছোট। খুলনার দক্ষিণে ভৈরব এবং রূপসা নদী, এটি আরো দক্ষিণে প্রবাহিত হয়ে ত্রিকোণা এবং দুবুলা দ্বীপদ্বয়ের ডান দিক দিয়ে মংলা বন্দরের দক্ষিণে সুন্দরবনের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। প্রায় 142 কিলোমিটার দীর্ঘ ও 460 মিটার থেকে 2.5 কিলোমিটার প্রস্থ এই নদীর গভীরতা এত বেশি যে সারা বছর সমুদ্রগামী জাহাজ এর মোহনা দিয়ে অনায়াসে মংলা সমুদ্র বন্দরে প্রবেশ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে পশু নদীটা অত্যন্ত গভীর, এর নাব্যতা অনেক বেশি। এই কারণে কি হয়, সারা বছর এই নদীর যে মোহনা আছে মোহনা দিয়ে সমুদ্রগামী জাহাজ যাতায়াত করতে পারে এবং এই মোহনা দিয়ে জাহাজগুলো মংলা সমুদ্র বন্দরে, এখানে মংলা যে সমুদ্র বন্দর আছে সেই সমুদ্র বন্দরে গিয়ে প্রবেশ করে। খুলনা বরিশাল নদীপথ হিসেবে পশুর নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আছে সাঙ্গু, ফেনী, নাফ, মাতামুহুরী নদী। সাঙ্গু নদী উত্তর আরাকান পাহাড় থেকে নির্গত হয়ে বান্দরবান জেলার থানচি উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি 294 কিলোমিটার দীর্ঘ। পার্বত্য ত্রিপুরায় উৎপত্তি হয়ে ফেনী জেলায় প্রবেশ করেছে ফেনী নদী। সন্দ্বীপের উত্তরে ফেনী নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশ মিয়ানমারের সীমান্তে নাফ নদী অবস্থিত। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী স্থানে নাফ নদীটা অবস্থিত। এর মোহনাও অত্যন্ত প্রশস্ত। এই নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 56 কিলোমিটার। অন্যদিকে লামার মাইভার পর্বতে মাতামুহুরী নদীর উৎপত্তি হয়েছে। নদীটি কক্সবাজার জেলার চকরিয়ায় পশ্চিম পাশ দিয়ে ঘেঁষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর উল্লেখিত নদীসমূহের প্রভাব অপরিসীম। সেচের পানি, শিল্পে ব্যবহৃত পানি, জলবিদ্যুৎ শক্তির উৎস এসব নদী। তাছাড়া মাছের উৎসও হচ্ছে নদী। নদী আমাদের পরিবহন এবং যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্রধান মাধ্যম। জমির উর্বরতা শক্তি বৃদ্ধিতে এসব নদী পলি বহন করে আনে। বাংলাদেশের নদীমাতৃক বাংলাদেশের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন ইত্যাদি বহুলাংশে নদীর উপর নির্ভরশীল বলে অর্থনৈতিক উন্নয়নে নদীর গুরুত্ব অপরিসীম। অর্থাৎ বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো যেমন যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ব্যবহার করা হয়, কৃষি শিল্পের উন্নয়নেও এই নদীগুলো ব্যবহৃত হয়। নদীর প্রবাহে বাধা, নদীতে শিল্প এবং জলযানের বর্জ্য ফেলা, পয়ঃনিষ্কাশন প্রবাহ যুক্ত করা, নদী দখল প্রভৃতি কারণে আমাদের দেশের অনেক নদীর প্রবাহ দুর্বল হয়ে পড়েছে। নদীর পানি দূষিত হচ্ছে এবং নদীর নাব্য হারিয়ে যাচ্ছে। এসব নদী সংরক্ষণে আমাদের সকলকেই অধিক সচেতন হতে হবে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু নদীমাতৃক বাংলাদেশ, নদী দেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কাজেই নদী সংরক্ষণে আমাদের অত্যন্ত সচেতনতামূলক আচরণ করতে হবে। কারণ যেসব কারণে এই নদীগুলো নাব্যতা হারিয়ে যাচ্ছে, নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, নদীর পানি নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণগুলো আমাদের জানতে হবে এবং সেগুলো দূর করতে হবে। আমরা জানি যে কারণগুলোর মধ্যে একটা আছে নদী প্রবাহে বাধা, নদীতে শিল্প এবং জলযানের বর্জ্য ফেলা, পয়ঃনিষ্কাশন প্রবাহ যুক্ত করা, নদী দখল প্রভৃতি কারণে আমাদের দেশের নদীর প্রবাহ অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই সব দিকে নজর দিতে হবে এবং এগুলো দূর করার ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের নদীগুলো সংরক্ষণ হবে এবং নদী যদি সংরক্ষিত হয় তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে বাংলাদেশের নদ নদী সম্পর্কে জানলাম। এইখানে পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা, কর্ণফুলী, তিস্তা
উসুর নদী, সাঙ্গু, ফেনু, নাপ এবং মাতামুহুরী নদীগুলো সম্পর্কে জানছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের তোমরা যখন বিষয়গুলো পড়বে তখন খেয়াল রাখতে হবে যে এই নদীর প্রত্যেকটা নদীর উৎপত্তি স্থল কোথায়, এর আয়তন কত, শাখা নদীগুলো কি কি, এগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে যে শাখা নদীগুলো থাকে, যে এটা কোন নদীর শাখা নদী, এই শাখা নদীগুলো উল্লেখ থাকে, এগুলো তখন বলা হয় যে এটা কোন নদীর শাখা নদী। তারপরে আয়তন কোথায়, এটা উৎপত্তি স্থল কোথায়, এগুলো প্রশ্নতে থাকে। কাজেই তোমরা প্রত্যেকটা নদী পড়ার সময় খেয়াল রাখতে হবে যে উৎপত্তি স্থল কোথায়, আয়তন কত, দৈর্ঘ্য কত, তারপরে শাখা নদী কোথায়, কোন দিক থেকে প্রবাহিত হয়ে কোথায় গিয়ে পতিত হয়েছে। প্রত্যেকটা নদীরই একই ধরনের বিষয়, উৎপত্তি, আয়তন, দৈর্ঘ্য, শাখা নদী, এগুলি। কাজে এগুলো ভালো করে তোমাদের আত্মস্থ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে এই বিষয়টা ক্লাসটা দেখে ভালো করে দেখে তারপরে তোমরা বই পড়ে আর একটু আত্মস্থ করার চেষ্টা করবে, তাহলে তোমরা তোমাদের বোঝার জন্য অনেক সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।